সংস্কার নিয়ে আপনারা এত কথা বলতেছেন, নারী সংস্কার নিয়ে আপনাদের কথা বলতে অসুবিধাটা কোথায়? এমন একটা বল মারছে যেখানে 3 দরকার 4 মেরে দিয়েছে, জিতাইছে সে, ওটাই জাজমেন্ট। না, রেজওয়ানা তো যথার্থই বলছেন, এই কথাটা তো অস্বীকার করার কিছু নাই। কারণ আপনি যখন এই জুলাই সংস্কার নিয়ে আলোচনা হয়, বিভিন্ন বিষয় হয়, তারপরে ফাইনালি যখন গণভোটটা গেল কেন, গণভোটের প্রস্তাবকও কিন্তু বিএনপির পক্ষ থেকে। আর গণভোটে যাইতে হলো কেন, যেহেতু নোট অফ ডিসেন্ট দিচ্ছে। নোট অফ ডিসেন্ট থাকার কারণেই গণভোটে যাইতে হয়েছে। নোট অফ ডিসেন্ট না থাকলে তো সলভ হয়েই যেত। তো এখন আপনি গণভোটে যাওয়ার পর আপনি যখন আজকে বলতেছেন যেটা প্রতারণা করা হয়েছে, তাই সেই প্রতারণা কি আপনি সংসদে আসার পরে বুঝলেন, তার আগে বুঝলেন না? এগুলো তো রাষ্ট্র, এটা তো একটা ক্লাব সমিতি না যে যে কোনোভাবে চালাইলাম। সেই হিসাবে তার উত্থাপনটা যৌক্তিক। আগে করা যেত, এখন আগে করা যেত না বলে যে এখন করা যাবে না তাও না, কিন্তু প্রশ্ন ওখানে নয়। প্রশ্ন হচ্ছে এখন আমরা এখানে যেখানে এসে ঠেকলাম সেখানে বলাই হচ্ছে রাষ্ট্রপতির আদেশগুলো দেওয়ার ইখতিয়ার নাই। এই কথাটাই মেইন আসছে। সে যদি আদেশটা যদি অবৈধ হয়, আদেশটা যদি এখতিয়ার বহির্ভূত হয়, এইটা নিয়ে কথা চলছে মেইনলি। কারণ আপনি গণভোট হয়ে গেছে ইতিমধ্যে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব পার্লামেন্টের ডেপুটি লিডারই বলবো আমি, যেহেতু উনি সব কিছুর বক্তব্য দেন, তো সে কিন্তু অলরেডি বলছেন যে গণভোটের জন্য এই যে আদেশটা হয়েছে তার আলোকে যে গণভোটটা হয়েছে, গণভোট হয়ে যাওয়ার পর ওই আদেশটা অকার্যকর হয়ে গেছে। এটা কারেক্ট, কারণ ওইটা করাই হয়েছিল শুধু গণভোটটার জন্য। তা গণভোট হয়ে গেলে তার ওই আইনটা লাগে না, ওটাকে অকার্যকর, পাস করুক, ফেল করুক, অ্যাপ্রুভ করুক না, কিচ্ছু আসে যায় না। কিন্তু বলা হচ্ছে যে এই আদেশটা দেওয়ার ইখতিয়ার তার নাই। যেমন আমি ব্যক্তিগতভাবে সালাউদ্দিন সাহেব অত্যন্ত চৌকস একজন ব্যক্তি মনে করি, এবং আমি তার পারফরমেন্স দেখতেছি, তার ফিটনেস দেখতেছি, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখতেছি, তার কোয়ালিফিকেশন যদি আপনি ধরেন, উনি বিসিএস ক্যাডারের অফিসার ছিলেন, উনি লতে লেখাপড়া করেছেন, উনি কয়েকবার সংসদ সদস্য ছিলেন, উনি ডেপুটি মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, বেগম খালেদা জিয়ার এপিএস ছিলেন, সব কিছু মিলে, এবং বিএনপির কিন্তু স্ট্যান্ডিং কমিটি একজন মেম্বার, এবং চৌকস। এবং পার্লামেন্ট যেভাবে উনি ফেস করতেছেন তাতে আমি মনে করি ওনাকে বসানো উচিত আমাদের প্রধানমন্ত্রীর পাশে। কেন সেটা বলছি, হয়তো একটা ব্যত্যয় হতে পারে, কিন্তু পাশে বসাইতে বলি এই কারণে যেহেতু পার্লামেন্ট অনেক প্রম্পট সিদ্ধান্ত নিতে হয়। তো ওনার মাঝখানে দুইজন বসার পর উনি বসছেন, যেন টোটাল পারফরমেন্সটা তাকে দেখি। আমার কাছে মনে হয়, আমার এটা অনুরোধ থাকবে যে আমরা অনেক দেশের স্বার্থে যদি পাশাপাশি দুইজন বসে, তাতে যদি প্রম্পট সিদ্ধান্ত নিতে ভালো হয় তাহলে সেটা করা উচিত। এটা গেল একটা অন্য অ্যাসপেক্ট। এইবার আসেন এই জুলাই সনদ, এই যে কি এটা নামটা হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025। এই আদেশটা নাকি দেওয়ার কোনো এখতিয়ার রাষ্ট্রপতির নাই, সংবিধান কভার করে না। এটা সংসদে প্রচুর আলোচনা হইতেছে। আমি সিম্পলি একটা বলবো যে এই আদেশটা যে রাষ্ট্রপতি দিছে, রাষ্ট্রপতির আদেশ আইন, সেটা সংবিধানের 152(2)-তে আছে, এই জায়গাটায় আছে। যদি বলেন আমি একটু পড়ে শোনাই, এটা দরকার আছে, কারণ আমি মনে করি যে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য পিপল। বলা হচ্ছে আদেশটা আইন কিনা, আমি সেই জায়গাটা যাচ্ছি। আপনি সংবিধানের 152-তে যদি আসেন, এই যে সংবিধানের 152(1)-এ সংজ্ঞা দেয়া আছে কোনটার অর্থ কি। সেখানে বলা আছে আইন। আইন অর্থ কি? আইন অর্থ কোনো আইন, আইন অর্থ কোনো আইন, 1 নম্বর। তারপরে বলা হচ্ছে অধ্যাদেশ, তারপরে বলা হচ্ছে আদেশ, তারপরে বিধি, প্রবিধান, উপ আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশের আইনের ক্ষমতা সম্পন্ন যে কোনো প্রথা বা রীতি, এগুলো হলো আইন। তাহলে রাষ্ট্রপতির আদেশ সেই হিসাবে আইন। এখন এর উপর অনেক ডিসিশনও আছে, আমি সেটা জানি না, লম্বা সময় যাবে। আমি সংবিধান দিয়ে শুধু দেখালাম যে আইন, আমি বলছি 152-তে বলা আছে এটা। এখন আসেন তারপরে, এখন এখানে কথা আছে যে এটা আইন যে হয়েছে, আইনের উপরে কিছু লেখে না, এটা কোন কি বলে আইন হইল বলছে। যেমন অধ্যাদেশ, প্রশ্ন তাহলে উঠেছে, অধ্যাদেশ যদি দেয়, রাষ্ট্রপতি অধ্যাদেশ দেয়, তখন সংবিধানের 93 অনুযায়ী অধ্যাদেশ দেয়, এবং উপরে লেখা থাকে 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ দেওয়া হইলো। এখন আদেশটা কেন দিলেন উনি, সেটা উনি ব্যাখ্যা দিচ্ছেন এখানে। যদি ব্যাখ্যা না দিতেন তাহলে কথা ছিল। দেখেন আপনি, আমি সংক্ষেপে পড়ি। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 কি বলছেন, প্রেক্ষাপট আছে তো বলতে হইব তো আমি কেন আইনটা আদেশটা দিলাম। যেহেতু সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশের 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সুফল গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের প্রকাশ ঘটিয়েছে। অর্থাৎ জনগণের যে সার্বভৌম, সেটা তারা একটা অভিপ্রায় ঘটিয়েছে আন্দোলন করে, যেহেতু বলতেছে। তারপরে বলতে, যেহেতু উক্ত অভ্যুত্থানের ফলে 5 আগস্ট 2024 তারিখে তৎকালীন ফ্যাসিবাদ সরকারের পতন ঘটে, 6 আগস্ট 2024 তারিখে জাতীয় সংসদ ভাঙিয়ে দেওয়া হয় এবং 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যাহা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কার্যকরিতে স্বীকৃতি লাভ করিয়াছে।
আবার বলতেছে যেহেতু রাষ্ট্রীয় সংস্কার সাধনের মাধ্যমে সুশাসন, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ব ও ফেসিবাদ শাসনের পুনরাবৃত্তি রোধ করিবার উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করার পরিকল্পনা করি। বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে জুলাই সনদ নিয়ে তাদের কোনো প্রবলেম নেই, এটা প্রক্রিয়া নিয়ে হচ্ছে। না বলছি, তাহলে আইনি প্রক্রিয়া বলতে কি? এখানে সংবিধান, এখানে প্রেক্ষাপটটা বলে দিছেন, যেহেতু করে সবশেষে আসলো, সেহেতু 2024 সালের জুলাই আগস্টের সংগঠিত ছাত্র জনতার সফল অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই আদেশ জারি করলেন। তাহলে প্রেক্ষাপট বলে দিছেন, আমি কেন করলাম আদেশ। এখন আসেন, এই আদেশের বদৌলতে এখানে বলা হয়েছে, এই আদেশটার মধ্য থেকেই বলা হয়েছে কতগুলা জিনিস, যেমন ধরেন জুলাই জাতীয় সনদ, গণভোট, জুলাই গণ অভ্যুত্থান, এটা কি আমার সংবিধানের সংজ্ঞায় আছে? নাই। এই কারণে এই আদেশটা করতে হয়েছে। এই আদেশের ভিতরে আরো একটা জিনিস বলছে, দেখেন এখানে এই আদেশটার ভিতরে বলছে সংসদ নির্বাচন বলতে কি বোঝায়। এই আদেশটার ভিতরে বলছে সংসদ নির্বাচন অর্থ হইল এই আদেশ জারির অব্যবহতি পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। অর্থাৎ এই আদেশটা জারি হওয়ার পর যে সংসদ নির্বাচনটা হবে সেটার কথা বলা হয়েছে। এখন আসেন আমরা কল্পনা করি, যেহেতু বলতেছে এই আদেশটা সঠিক নয়, এই আদেশটা আপনি কল্পনা করেন এই আদেশটা নাই, বাদ দিয়ে দেন, এই আদেশটা আমরা বাদ দিয়ে দিলাম, ধরেন এই আদেশ নাই, একদম নাই, রাষ্ট্রপতি আদেশ দেয় নাই, নির্বাচনটা তো হয়েছে। হ্যাঁ, নির্বাচন হয়েছে কবে? 2026 ফেব্রুয়ারি 12 ফেব্রুয়ারি। আচ্ছা, নির্বাচনটা হওয়ার কথা কবে? 8ই আগস্ট 2024 সংসদ ভেঙে গেছে, তার পরবর্তী 90 দিনের মধ্যে যদি হয় তাহলে 7ই নভেম্বর 2024 মধ্যে 180 দিনের মধ্যে, 180 দিনের কারণ নাই, যদি সেটা কারণ হয়, সেই কারণ হয় নাই। তা আপনি যে 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা সংবিধান মোতাবেক, এই আদেশ কিন্তু নাই। সংবিধান মোতাবেক যদি আসেন আপনি 7ই নভেম্বর 2024 মধ্যে নির্বাচন তো হয় নাই, তাহলে কি নির্বাচন বৈধ? এই নির্বাচন কি সংবিধান মোতাবেক হয়েছে? আপনি তো একটা জায়গায় থাকবেন, হয় এই আদেশে থাকবেন, নয় সংবিধানে থাকবেন। আপনি দেখাইতে হবে আপনি আদেশ নাই, আপনি কল্পনা করেন, এটা তো অবৈধ। এই আদেশ তো রাষ্ট্রপতি দিতে পারে না, সংসদে বলা হচ্ছে, এবং এটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছেন এটা দিতে পারেন না। আমি কল্পনা করলাম একজন সংসদ সদস্যের একটি বক্তব্য আমি শেষ করে নিই, দেয় নাই, এই আদেশ নাই, বাংলাদেশ এই আদেশটা নাই। আপনি নির্বাচনটা কিভাবে করলেন তাইলে? কোন সংবিধানে করছেন? তাহলে নির্বাচন নিয়ে কি প্রশ্ন উঠতে পারে? ডেফিনেটলি আপনি নির্বাচন তো তাহলে সংবিধানের বাইরে, অবৈধ। আপনি তো একটা মোতাবেক থাকতে হবে। আমি তো এখানে সংবিধান দিয়ে দেখাচ্ছি 123 অনুচ্ছেদ মোতাবেক নির্বাচনের 90 দিনের মধ্যে হতে হবে, এবং এই আদেশ নাই। এগুলো আপনাকে বাস্তবতায় আসতে হবে। আবার আরেকটা কথা বলছেন উনি সংসদে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, খেয়াল করে দেখবেন, রাষ্ট্রপতিকে প্রশ্ন করছেন নাকি উনি, ফোন করছিলেন এই অধ্যাদেশের, এই আদেশে স্বাক্ষর হওয়ার পর। আপনি শুনছেন সেটা? স্বরাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে টেলিফোন করছিল যে আপনি যে স্বাক্ষর করেছেন এই আদেশে, এটা তো আপনি দিতে পারেন না, আপনি কি স্বাক্ষর করেছেন কিনা? হ্যাঁ, আমি দিতে পারি না, কিন্তু আমাকে দিয়ে পারাচ্ছে। যে এমন কথা তিনি বলেছেন। আচ্ছা, এই যে আমাকে দিয়ে পারাচ্ছে মানে কি? কথাটা ভালো করে লক্ষ্য করেন আপনি। এটা রাষ্ট্র, আমি বারবার বলি এটা রাষ্ট্র। উনি রাষ্ট্রপতি বলছেন আমি পারি না, কিন্তু আমাকে দিয়ে পারাচ্ছে। তার মানে কি? কেউ তাকে স্বাক্ষর করতে বলছেন, নয় জোর করছেন, নয় বাধ্য করছেন, কোনো একটা প্রক্রিয়ায় যেই করে থাকেন, যেভাবেই করে থাকেন, এটা তো ক্রিমিনাল অফেন্স। রাষ্ট্রপতিকে যদি কেউ এটা করে থাকে সেটা তো স্বাভাবিক ঘটনা না, এটা ক্রিমিনাল অফেন্স। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব এই বিষয়ে কোনো তদন্ত করছেন কি? আমি আরেকটা মিনিট শেষ করে দিই, কারণ এটা পরে এটার রেস্টটা। এরপরে আসেন, রাষ্ট্রপতি কিন্তু একটা ওথ নেয় যে আমি সমস্ত রাগ অনুরাগের বশবর্তী হয়ে আমি কিছু করব না। তাহলে আপনি সংবিধান ভায়োলেট করছেন, আপনি সংবিধান রক্ষা করার, আপনি সংবিধানের বাইরে যদি আদেশ দিয়ে থাকেন, কার ভয় দিচ্ছেন? আপনি তো সংবিধান রক্ষক, আপনি সংবিধানের বাইরে যেতে পারবেন না, এবং আপনি রাগ অনুরাগের বিষয় বশবর্তী হয়ে কিছু করতে পারবেন না। আপনি তাহলে রাষ্ট্রপতি এটাকে একটা অফেন্স করেন নাই? সংবিধান যদি ভায়োলেট করে থাকেন, এগুলা সুরাহা কি? এই প্রশ্ন আমি রাখলাম। জি, ধন্যবাদ জনাব মাহবুব আজিজ। একটু আসতে চাই, এগুলোর আসলে সুরাহা কি এমন প্রশ্ন রেখেছেন আবু হেনা রাজ্জাকী, আপনি এই প্রশ্নের উত্তরে কি বলবেন? জি, এগুলো সুরাহা হচ্ছে আসলে রাজ্জাকী ভাইয়ের কথার মধ্যেই আছে। উনি বলছেন বাস্তবতায় আসতে হবে। বাস্তবতা যদি আমরা খুঁজতে যাই তাহলে তো কেঁচো খুঁড়তে সাপ, একটা বাংলা কথা আছে না? কোন বাস্তবতার কথা বলছেন আজিজ ভাই? আমি বলি না, আমি যে বাস্তবতা আসতে হবে বলেছেন, যে বাস্তবতায় আসতে হবে, একটু রেকর্ডে আছে। বাস্তবতা আসতে হবে মানে কি? আপনি বলেছেন সংবিধান নিয়ে যদি আসেন, সংবিধানের বাস্তবতা। হ্যাঁ, ঠিক আছে, সংবিধান তো হয় নাই, সেটা বলছি। আমি বলছি, শেষ করছি। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোয় না, কেঁচো করতে গিয়ে এখন ডাইনোসর বেরোবে। হ্যাঁ, বেরোচ্ছে কোথায় আমি দেখাচ্ছি। ডিপ স্টেটের কথা বললেন তো সজীব মাহমুদ, তো ডিপ স্টেট যদি বলেন তাদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে, এই তেলের পিঠাটি কি ওই দুপুর বেলায় গজালো, নাকি যখন গণ অভ্যুত্থান হলো, আন্দোলন হলো, তখনও ডিপ স্টেট ছিল? আমরা তো জানি না।
তার মানে এখানে কে কোথায় কলকাঠিটা নাড়ছে? আরেক উপদেষ্টা বলেছেন হাদি হত্যার সঙ্গে ডিপ স্টেট জড়িত। তাহলে আপনারা প্রমাণপত্র উপস্থিত করছেন না কেন? তাহলে যে আন্দোলন আমরা চোখের সামনে দেখেছি তার পেছনে কে বা কারা ছিল? মানে আরো আছে, আগেও আমাকে কি বলতে deep দিন state please। ছিল না? হ্যাঁ, কেন নয়, এই প্রশ্ন আমরা করতেই পারি। যদি ডিপ স্টেট তখন থাকতে পারে, 29 সাল পর্যন্ত রাখতে পারে, তাহলে আন্দোলনের মধ্যে তাদের ভূমিকাটা কি? কারণ যে প্রধান যখন এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়, প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বললেন যে স্নাইপার রাইফেল 7.62 আমাদের দেশের পুলিশ ব্যবহার করে না, এই রাইফেল কোথা থেকে এলো, এর কোনো ব্যাখ্যা না দিয়ে এই লোকের চাকরি খেয়ে দিল ওই অন্তর্বর্তী। তার মানে কি? তার মানে এই 7.62 রাইফেল কোত্থেকে এলো? এই ডাইনোসর গুলো কোথায়? কাজেই আজকে যখন আপনি সংবিধান নিয়ে এত কথা বলছেন, এর উদ্দেশ্য কি? যখন 9 বছরের সাথে ছিল কোন সংবিধানের আওতায় ছিল? আপনি যখন 111 ছিল কোন সংবিধানের আওতায় ছিল? আপনারা তো দেখি এখন একদম চুল চেরা বিশ্লেষণ করে মাথার চুল সব খুলে ফেলছেন সংবিধান নিয়ে। তো আপনার বিড়াল যে সাদা না কালো এনে খুব তর্ক চলছে, কিন্তু বিড়াল ইঁদুর খায় কিনা এটাই তো বিড়ালের মারতে পারে কিনা সেটা কিনা। আপনি সংবিধানে গণতন্ত্র কোথায়, মানবাধিকার কোথায়? আপনার ভেন্টিলেটর নাই দেখে 23 জন শিশু এক রাতে মরে যাচ্ছে, আপনার হামে 41 শিশু মরে যাচ্ছে, সড়কে 300 লোক নিহত হয়ে যাচ্ছে ঈদ যাত্রায় গিয়ে, ওগুলো নিয়ে সংসদে কেউ কোনো কথা বলবেন না। আপনি কথা বলবেন উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে। ঘটনাটা কি? দেশ থেকে ধর্মনিরপেক্ষতা সরিয়ে দিতে খুব উৎসাহী এই সাম্প্রদায়িক বিরোধী দল, কিন্তু নারী সংস্কার কমিশন নিয়ে তারা একটি কথা বলবে না। সংস্কার নিয়ে আপনারা এত কথা বলতেছেন, নারী সংস্কার নিয়ে আপনাদের কথা বলতে অসুবিধাটা কোথায়? কালকে যে পার্থ সাহেব বলেছে সংবিধান আপনারা ছুড়ে দিতে চান কারণ 72-এর সংবিধান দেখলে আপনার ওই পরাজয়ের কথা মনে পড়ে, এটাই তো আসলে আদ্য কথা। কারণ হচ্ছে যে আপনি এই যে এই সমস্ত সংস্কারের কথাগুলো বলছেন, আপনারা বলছেন যে এই প্রেসিডেন্ট এটা করতে পারে কি পারে না, ওটা ভাই একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, এর চেয়ে বড় সত্য কথা আর কি আছে? এবং গণ অভ্যুত্থান কেন হয়েছে এটা নিয়ে কথা, কারণ গণ অভ্যুত্থানের মূল প্রত্যয়টা হাইজ্যাক করে নিয়ে গেছে এই ডানপন্থী সাম্প্রদায়িক শক্তি, এবং অন্তর্বর্তীকালীন সরকার এটার এই গাড়িটি চালিয়েছে। তারা একটা এমডিকে বসিয়ে দিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে, যে এমডি জানেই না যে টিকা দিতে হবে। তাদের ফোকলা করে দিয়েছে দেশের স্বাস্থ্য খাত। এই বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বলতেছেন যে সিরিঞ্জ কেনার পয়সা নাই। তার মানে কি দাঁড়ালো? শ্বেতপত্র তো খুব আমরা দেখলাম যে অর্থনৈতিক শ্বেতপত্র নানান কিছু। এখন যেই কিছু শোনা যাবে আগামী 5 বছর আমরা ছিল আওয়ামী লীগের অত্যাচারের কারণে লুণ্ঠিত হয়ে গেছে অর্থনীতি মুক্তমুখ। এই যা অর্থনীতি লুণ্ঠিত হয়েছে, আপনাকে এই 18 মাসের অর্থনীতির লুণ্ঠনও আপনার শ্বেতপত্র করতে হবে। সমস্ত খাত ধরে ধরে আপনার শ্বেতপত্র করে আগামীতে আপনাদের বসতে হবে। মূল জায়গাটি হচ্ছে কি, যে যার ফায়দা লোটার জন্য এত আইন কানুন সামনে নিয়ে আসতেছে। আইন আমার আর মামুদের জন্য, আইন অন্যের জন্য নয়। ওই জায়গা থেকেও সরে আসতে হবে। আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি জাতীয় পার্টিকে একটা পুতুল বিরোধী দল বানিয়ে তারা দেশ পরিচালনা করছে। এখন কি হচ্ছে? এখন আপনারা যে জাতীয় ঐক্যমত্য, জাতীয় অনেক কথাবার্তা বলছেন, এখানে কি মানুষের মানবাধিকারগুলো সংরক্ষিত আছে? এই যে বিনা মামলায় বিনা ইয়েতে নানান রকম আইন কানুনের ফেরে যাদেরকে আপনারা হাজতবাস করালো 18 মাস, এই শাহরিয়ার কবিরের দোষটা কি বলুন তো? লেখক শাহরিয়ার কবির একমাত্র এই যে রাজাকারদের বিরুদ্ধে কথা বলা ছাড়া তিনি করেছেনটা কি? এই বয়সে তাকে যেভাবে অত্যাচার করাটা হচ্ছে, এই সাংবাদিক 256 জন সাংবাদিককে যে হত্যা মামলায় বিভিন্ন রকম ভয়ভীতির মাধ্যমে তাদেরকে অনেকে কারাগারে, অনেকেই বিভিন্নভাবে বনে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন, তাদের দোষটা কি? তারা যদি পেশাদারি অসততা করে থাকে তাদের জন্য আরেক আইন, কিন্তু আপনি কোন আইনে তাদেরকে কারাগারে বা বিভিন্ন জায়গায় রেখে দিয়েছেন? অর্থাৎ আপনি আওয়ামী লীগকে নিপীড়ন করার জন্য বিভিন্ন রকম কায়দা কানুন বের করেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটার ধারাবাহিকতাও এখনো অক্ষুণ্ণ আছে। আমরা বলছি না যে হত্যাকারীকে আপনি ছেড়ে দিন, হত্যাকারীকে আপনি বিচার করুন, কিন্তু সেটা তো এই স্নাইপার রাইফেল সহ অন্যান্য কিছু আপনার ডিপ স্টেট যা কিছু আছে সব কিছুই তো আপনাকে সামনে আনতে হবে। ঘটনা কি হয়েছে? এইখানে গণতন্ত্র লুণ্ঠিত ছিল, 3 বার নির্বাচন হয়নি, রাতের বেলা নির্বাচন হয়েছে, অর্থনীতিকে ফোকলা করা হয়েছে, সবাই জানে। কিন্তু এই 18 মাসে কি হয়েছে? তখন গণতন্ত্র ছিল। এই মব সন্ত্রাসের নামে আইনের যে শাসন হাতে তুলে নেওয়া হয়েছে সেটাকে ছিল, সেটা কি পরিস্থিতি দাঁড়িয়েছিল? এবং সেই জায়গা থেকে একটি মানুষ 2 হাত ভরে বিএনপিকে ভোট দিয়েছে কেন? কারণ নির্বাচনের 15 দিন আগে বিএনপি সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু এই জয় লাভ করবার পর আগামী 5 বছর যদি তারা মুক্তিযুদ্ধ নিয়ে কথা না বলে, তারা যদি আবার আগামী 29 সালের নির্বাচনের আগে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে, তখন আমরা কি বুঝবো? আপনার মুক্তিযুদ্ধ জাতীয় একটি দেশ, তার যে প্রধান স্তম্ভ ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র, সেই অঙ্গীকারের জায়গায় রাষ্ট্র এই 54 বছরে থাকলো না কেন? আমরা যেই ধর্ম পাই সেটা গিভেন, ইটস নট টেকেন। তো এই গিভেন একটা বিষয় নিয়ে কেন রাষ্ট্র দখলদারিত্ব করে? যেই দেশের 90 থেকে 92% মুসলিম, তার জন্য সুযোগ সুবিধার জন্য আরো কেন আইন প্রণয়ন করতে হবে? এই জায়গায় সাম্প্রদায়িক দলগুলো আসলে কি চায়?
আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন, এর ধারাবাহিকতাতে তো এই অন্তর্বর্তী তারা তো প্রায় একটা সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় নিয়ে এসে ফেলেছিল। তারা তো একটা মোটামুটি একটা এমন মাঠ তৈরি করেছে যেখানে প্রধান প্রতিপক্ষের দুইজনের একজন অনুপস্থিত। কাজে এই প্রশ্নগুলো কিন্তু আসবে আমাদের সামনে। আপনি আজকে সংবিধান নিয়ে কথা বলছেন, অবশ্যই সংবিধান নিয়ে কথা বলতে হবে, কারণ সংবিধান যখন 80 দশকে 10 বছর রহিত ছিল, তখন যেভাবে এর আগে অনেক সময়, আগে পরে অনেক সময় সংবিধান রহিত ছিল, কিন্তু 72-এর সংবিধান ধরেই কিন্তু দেশটা চলছে। এবং সেই জায়গায় যতই আপনি রহিত করেন, যতই প্লাস মাইনাস করুন না কেন, জনগণের অভিপ্রায়, আপনি বলছেন জনগণের সার্বভৌম অভিপ্রায় এই হচ্ছে, জনগণের সার্বভৌম অভিপ্রায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পড়ে আসা একজন ভদ্রলোক যার বাংলাদেশি পাসপোর্টই নাই, তিনি খালি অভিপ্রায়টি জানলেন। আমরা সাধারণ মানুষ জনগণের অভিপ্রায় জানি না। আমরা জানি যে পরমত সহিষ্ণুতা, সকল দল মত নির্বিশেষে, এমনকি সাম্প্রদায়িক রাজনীতি যারা করবেন তারাও সমাজে থাকতে পারবেন, তারাও বিধিবদ্ধভাবে রাজনীতি করবেন, যারা এর বিরোধিতা করবেন তারাও বিধিবদ্ধভাবে রাজনীতি করবেন। কিন্তু এই আইনের শাসন কি আমরা দেখতে পাচ্ছি? আমরা তো 1.5 মাস বয়সী সরকারের কাছে সবকিছু প্রত্যাশা করি না, কিন্তু সংসদ যেটা বসছে, এই যে আপনার যা যা কথাবার্তা হচ্ছে, সংবিধানের এত কথাবার্তা কি আসলে? জুলাই সনদ নিয়ে এই যে ভাই যে বললেন, যে বা আপা বললেন যে এই সালাউদ্দিন সাহেব এই প্রতারণার অভিযোগটা আগে না করলে তারা হয়তো ভুলে গেছেন। আগে কেন করলেন না? আগে অবশ্যই করেছেন, পত্রপত্রিকা একটু সার্চ দিলেই পাবেন, এটা তখনই কথা বলা হয়েছে এবং সাংবাদিকরা লিখেছেন, বাই নেম কলাম আছে যে এটা প্রতারণা হচ্ছে জাতির সাথে, যখন নোট অফ ডিসেন্ট গুলো সরকার, এটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল। কিন্তু তারপর তারা আন্দোলনের নামেনি কেন? কারণ সরকার চাইছিলই এইসব হজবরল পাকিয়ে কোনোভাবে একটা এমন পরিস্থিতি তৈরি হতে যাতে নির্বাচনটি আরো পিছিয়ে যায়। তারা আরো মহা আনন্দের সঙ্গে তাদের সাবেক ব্যবস্থাপনা সম্পাদকদের সহ, স্বাস্থ্য খাত সহ, আইন খাত সহ, নানান রকম মুক্তিযুদ্ধ খাত সহ, নববর্ষকের মঙ্গল শোভাযাত্রাও তাদের গাত্রদাহ ছিল। পাকিস্তানি শব্দগুলো তাদের বিসিএস থেকে তুলে দিয়েছিল। মাজার ভাঙা, আপনার মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, 32 নম্বর ভাঙা, আপনি দেখুন প্রতিরোধ যুদ্ধ হয়ে গেল। মানে এই সমস্ত অপ্রয়োজনীয় বিতর্কগুলো কারা তুলেছে? কি দরকার ছিল এইসবের? এই অপ্রয়োজনীয় বিতর্কগুলো কি একেবারেই অপ্রাসঙ্গিক এবং কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়া বলে আপনাদের মনে হয়? না, তার পিছনে তারা এক একজন সকলেই বিভিন্ন দেশ বিদেশের ডক্টরেট ডিগ্রিধারী। তারা কোন যোগ্যতায় এবং গণ অভ্যুত্থানের কোন তাদের যে অংশগ্রহণের ফলাফল হিসেবে তারা সরকারে দায়িত্ব পায়? এই যেই ঘটনাটি ঘটেছিল, যেটা বলেছেন আমাদের সংসদে আমরা শুনলাম যে আমরা তো 300 রান করে ফেলেছিলাম, আপনারা পরে 6 বলে 12 রান করেছেন। কথাটা সত্য, কারণ এই 15 বছর ধরে বিএনপির নেতৃত্বে যে বিশাল আন্দোলনটা হয়েছে, তার পরিণতিতে তো একটা সময় কোটা বিরোধী আন্দোলনে সকল মানুষ দল মত নির্বিশেষে সেখানে যুক্ত হয়। কাজেই মূল আকাঙ্ক্ষার সাথে আমাদের একমত হতে হবে। সংসদে যেন মানুষের এই দুর্বিষহ পরিস্থিতি, শিশু হত্যা হচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, টিকা নাই, মানুষ জ্বালানি তেল পাচ্ছে না। আচ্ছা, টিকার কথা যেহেতু আসলেন, মানে অন্তর্বর্তী সরকারের আমলে তো 41,000-এরও বেশি কোটি টাকা বরাদ্দ ছিল, তাহলে টিকা কেন কেনা হলো না? তারা তো মুক্তিযুদ্ধ নিয়ে ব্যস্ত ছিলেন, তারা তো 32 নাম্বার ভাঙ্গা নিয়ে ব্যস্ত ছিলেন। বুলডোজার তো আর ভাই পকেটে নিয়ে যাওয়া যায় না। তারা তো ব্যস্ত ছিলেন ইতিহাস লেখার কাজে। মুক্তিযুদ্ধে কে ঘোষণা করেছেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছিলেন বাড়ি কেন ভাঙা হচ্ছে, তার মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করুন। উনি মেয়ের খবর নিচ্ছিলেন, কিন্তু উনি খবর নিচ্ছিলেন না দেশটা কিভাবে চলবে। আপনি 18 মাসে একবার শুনেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে বাবারা তোমরা পড়তে যাও, প্রশ্ন করো, জানো এবং জানাও? এই কোনো কিছু না বলে তোমার বাড়ির ভেতরেই ফ্যাসিস্ট আছে, তোমার গ্রামের ভেতরেই ফ্যাসিস্ট আছে, তোমার ঘরের ভিতরে তোমরা যুদ্ধ করো, পরস্পরের বিরুদ্ধে বিরোধ লাগিয়ে দেওয়া ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার করেছেটা কি? তো সেই ক্ষেত্রে একটা ম্যাচিউর দল হিসেবে বিএনপি তখনই যদি এই সমস্ত নিয়ে কথাবার্তা শুরু করতো, তাহলে কিন্তু পরিষ্কার একটা এলোপাতারি অবস্থা তৈরি হতো এবং সরকার তখন এই সুযোগটি পেয়ে বসতো এবং বলতো যে নির্বাচন। ওই জায়গা থেকে বিএনপি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে পরিচয় দিয়ে জনগণের রায় নিয়ে সার্বভৌম সংসদের কি ক্ষমতা সেটাই তারা উপস্থাপন করছে। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আরো একবার। ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, একটু আসতে চাই আপনার কাছে। সংসদে দাঁড়িয়ে একজন কনিষ্ঠ সংসদ সদস্য তিনি বলেছেন যে তারা আন্দোলন করেছেন বলেই আজকে তারা প্রধানমন্ত্রী হয়েছেন, মানে বিএনপিকে উদ্দেশ্য করে বলছেন যে তারা প্রধানমন্ত্রী হয়েছেন, মন্ত্রী হয়েছেন। আবার গতকালকে আমরা দেখেছি যে বিএনপির একজন সাংসদ তিনি বলেছেন যে 6 বলে আপনারা 12 রান করেছেন, তার আগের 300 রান তারা করেছেন। মানে এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, না, প্রথম কথা হচ্ছে যে দেখেন, আমি তো এই যে তরুণদের, এটা তো আপনি হঠাৎ করে দেখবেন না, আপনি যে কনিষ্ঠতম বলেছেন, ওখানে কিন্তু আরেকটা কথা বলা হয়েছিল। আপনি যে বললেন 300 রানে 12 রান, মানে আন্দালিব পাঠ্যর যে বক্তব্য, তিনি কিন্তু আরেকটা কথা বলেছিলেন যে আপনারা জেনারেশন জি থেকে জামাতে জি হয়ে যান না, জেনারেশন জামাত হয়ে যান না, এটাও কিন্তু উনি বলেছিলেন।
এক্স্যাক্টলি, এখানে একটা সংকট তৈরি হয়েছে কিন্তু। কারণ কি, আপনি এমন একটা বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা বা গিয়েছি, সেই বাস্তবতাটা কিন্তু আমাদেরকে রিফ্লেক্ট করছে এখন।